নমস্কার। আজকে আমাদের রসায়ন আলোচনার একদম প্রথম দিন। এই রসায়ন সকালবেলা ঘুম থেকে উঠে টুথপেস্ট থেকে শুরু করে সালোক সংশ্লেষ পর্যন্ত এবং বাড়ির ঘর মোছা যে ফিনাইল রয়েছে সেই ফিনাইল থেকে রকেট সায়েন্স পর্যন্ত এই রসায়নের কিন্তু একটি গৌরবময় উপস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করি। তাই এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন। এই রসায়নকে যদি আমরা বুঝতে চাই তাহলে যে বিষয়গুলো বা যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাদের না জানলেই নয় সেই বিষয়গুলো হলো, এখানে আমি 4টি লিখে রেখেছি। নাম্বার 1, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নের কিছু প্রাথমিক যে ধারণা মোল বা পরিমাণগতভাবে বা সংখ্যাগতভাবে সেই ধারণাগুলো এখানে আলোচনা করা হয়। দ্বিতীয়ত যেটি রয়েছে স্ট্রাকচার অফ অ্যাটম, অর্থাৎ আমাদের পরমাণুর যে গঠন রয়েছে পরমাণুর গঠন সম্বন্ধে আমাদের মোটামুটি একটু ভালো করে জানতে হয়। 3 নাম্বার, পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস, অর্থাৎ আমরা যে পর্যায় সারণী পড়েছি সেই পর্যায় সারণী, বিশেষ করে যে আধুনিক পর্যায় সারণী, সেই আধুনিক পর্যায় সারণী বিষয়ে আমাদের জানতে হয়। এবং নাম্বার 4, কেমিক্যাল বন্ডিং এবং মলিকুলার স্ট্রাকচার, অর্থাৎ আমাদের যে রাসায়নিক বন্ধন, অর্থাৎ আমাদের যে রাসায়নিক বন্ধন এবং অণুর গঠন এটিও কিন্তু আমাদের সমানভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ রসায়নকে যদি আমরা ভালো করে বুঝতে চাই এবং জানতে চাই তাহলে কিন্তু আমাকে মোটামুটি এই যে 4টে যে অধ্যায় রয়েছে এই 4টে অধ্যায় সম্বন্ধে কিন্তু আমাদের ভালো করে জ্ঞান থাকা অবশ্যই কিন্তু প্রয়োজন। এরপর আমাদের আরেকটি বিষয় একটু প্রথমে আলোচনা করে নেওয়া দরকার, সেটি হচ্ছে আমাদের রসায়নে কিন্তু আবার 3টে ভাগ রয়েছে প্রাথমিকভাবে। একটি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, একটি ফিজিক্যাল কেমিস্ট্রি এবং আরেকটি ইনঅর্গানিক কেমিস্ট্রি। আমরা মোটামুটি এই ভাগগুলো সম্বন্ধে জানি। এবার প্রথমে আমি যে 4টি অধ্যায়ের আলোচনা করলাম 1, 2, 3, 4 করে, এই যে 4টি অধ্যায় সম্বন্ধে আমি মোটামুটিভাবে বললাম, এই 4টি অধ্যায় কিন্তু এই 3টে যে টপিক, অর্থাৎ কেমিস্ট্রির যে এই 3টে শাখা রয়েছে এই 3টে শাখার জন্য প্রতি ক্ষেত্রে এই 4টি টপিক কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটু এক্সেপশন রয়েছে। কি এক্সেপশন রয়েছে? প্রথমে দেখা যাক অর্গানিকের ক্ষেত্রে। অর্গানিকের ক্ষেত্রে আমাদের এই 1, 2, 3, 4 অর্থাৎ এই 4টি অধ্যায় জানার সঙ্গে সঙ্গে যে বিষয়টি অত্যন্ত 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 জানা প্রয়োজন সেটি হচ্ছে জিওসি, অর্থাৎ জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এই জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যদি আমরা না জানি তাহলে কিন্তু অর্গানিক আমরা শুরুই করতে পারবো না। অর্গানিককে তো বোঝা তো দূরের কথা, আমরা অর্গানিক শুরুই করতে পারবো না। অর্থাৎ অর্গানিকের ক্ষেত্রে শুধুমাত্র এই 4টি চ্যাপ্টার সম্বন্ধে জানলে কিন্তু আমাদের হবে না, এর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু জিওসি যেটি রয়েছে এটিও কিন্তু পুরোপুরি আমাদের বুঝতে হবে এবং জানতে হবে। নেক্সট ফিজিক্যালের ক্ষেত্রেও ঠিক 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4টে, এই 4টে চ্যাপ্টার তো আমরা জানবো। তার সঙ্গে সঙ্গে যদি থার্মোডাইনামিক্স এবং ইকুইলিব্রিয়াম এই দুটো চ্যাপ্টার আমাদের জানা থাকে তাহলে আমাদের ফিজিক্যাল বুঝতে আরেকটু সুবিধা হয়। ইনঅর্গানিকের জন্য মোটামুটিভাবে এই যে 4টে অধ্যায় আমরা দেখলাম এই 4টে অধ্যায় জানলেই মোটামুটিভাবে ইনঅর্গানিকের ক্ষেত্রে আমাদের কিন্তু হয়ে যায় আর কি। ওকে, এবার আমরা রসায়নটিকে পড়বো কিন্তু অত্যন্ত সহজভাবে। কিন্তু সবথেকে যে বড় প্রবলেম প্রায় দেখা যায়, কিন্তু সবথেকে যে বড় প্রবলেম আমরা দেখতে পাই, কিছু স্টুডেন্ট প্রায় এসে বলে, সেটি হচ্ছে দেখো এই 4টে অধ্যায় সঠিকভাবে বোঝা সত্ত্বেও নিচের পরবর্তী যে অর্গানিক, ফিজিক্যাল এবং ইনঅর্গানিক এই অধ্যায়গুলোর ভেতরে আমরা যখন ইন ডেপথ প্রবেশ করি,
ইন ডেপথ প্রবেশ করি, যখন আমরা এর ভেতর প্রবেশ করি, তখন কিন্তু তাদের বুঝতে অনেক অনেক অসুবিধা হয়, প্রচুর অসুবিধা হয়, প্রচুর প্রবলেম থাকে তাদের। এই অসুবিধার মেন কারণটা হচ্ছে আমরা তো সহজভাবেই বুঝতে চাই বা সহজভাবেই আমরা বুঝি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রে স্টুডেন্টদের একটু সহজ মনে হয়, সেই টপিকগুলো তারা আলোচনা করে এখান থেকে বেরিয়ে যান। এবং আমরা সকলেই ভাবি যে আমাদের তো এই সমস্ত কিছু আলোচনা করা হয়ে গেছে, আমরা ভালো করে পড়েছি, তাহলে আমাদের কিন্তু এই যে অর্গানিক, ফিজিক্যাল এবং ইনঅর্গানিক, এক্ষেত্রে কিন্তু আর কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আমরা ভেতরে প্রবেশ করি তখন কি দেখা যায়, তাই এই সমস্ত কিছু আমাদের আর বুঝতে পারি না, তখন আমাদের কিন্তু কেমিস্ট্রিটাকেই, রসায়নটাকেই আমাদের কিন্তু খুব কঠিন মনে হয়। এই কারণের জন্য আমরা সমস্ত কিছু বুঝবো সহজভাবে, বুঝবো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিক, যাদের একটু টাইম দিয়ে আমাদের বুঝতে হবে, সে সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমরা সঠিকভাবে ফোকাস করব, যাতে রসায়নটা আমাদের রসের মতো মনে হয়, অর্থাৎ সহজ মনে হয়, কোথাও যেন আমাদের কঠিন না মনে হয়। আজকে কিন্তু একদম আমরা রসায়নের প্রাথমিক আলোচনা করব, এবং এই প্রাথমিক আলোচনাটি প্রত্যেকের অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনা উচিত, কারণ এটি কিন্তু আমাদের রসায়ন বিজ্ঞানের যে ভিত, সেই ভিত কিন্তু রচনা করবে। অর্থাৎ পরবর্তী সময়ে আমরা রসায়ন বিজ্ঞানের যা কিছু আলোচনা করব, তার কিন্তু বেসিক কনসেপ্ট, যেটাকে আমরা বলি, সেই বেসিক কনসেপ্ট কিন্তু আমরা নেব এখান থেকে। তাই এটি কিন্তু টোটালি খুব বেশি মার্ক কিন্তু ক্যারি করে না যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু খুব বেশি মার্ক ক্যারি না করলেও এই অধ্যায়টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাসায়নিক বিজ্ঞানের ক্ষেত্রে। তাহলে শুরু করছি আমরা রসায়নের যে প্রাথমিক ধারণা, সেই অধ্যায়টি। এবার আমরা যদি আমাদের পরিবেশটাকে একটু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে কিন্তু আমাদের পৃথিবীর সমস্ত জিনিসকে আমরা সাধারণত দুটো ভাগে কিন্তু বিভাজন করতে পারি। একটি হলো শক্তি এবং অপরটি হলো পদার্থ। যেমন আমরা যে আলো দেখছি, লাইট, তাপ অনুভব করছি, তাপ, তড়িৎ, বিদ্যুৎ অনুভব করছি, এই সবই কিন্তু শক্তি শ্রেণীতে পড়বে। অপরদিকে আমরা আশেপাশের যত বস্তু দেখতে পাচ্ছি, যেমন সেটি কলম হতে পারে, সেটি খাতা হতে পারে, সেটি কলম হতে পারে, খাতা হতে পারে, বই হতে পারে, বা অন্য কোনো বস্তু হতে পারে, সমস্ত বস্তুই কিন্তু পদার্থ। অর্থাৎ আমরা আমাদের পৃথিবীর সমস্ত কিছুকে দুটো ভাগে ভাগ করি, একটি হলো শক্তি এবং অপরটি হলো পদার্থ। অবশ্যই পদার্থের অন্য একটি প্রধান যে ধর্ম, সেটি হলো পদার্থের মধ্যে কিন্তু অবশ্যই কিছু পরিমাণ ভর কিন্তু অবশ্যই থাকতে হবে। অর্থাৎ পদার্থ মানেই ভর বলতে পারি আমরা, এবং তার জন্য আমি এখানে কিন্তু মাস শব্দটিকে লিখেছি। এবার এখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন। পদার্থ মাত্রই কিন্তু সেখানে কিছু পরিমাণ ভরও রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু পরিমাণ শক্তিও রয়েছে। ঠিক আছে? অর্থাৎ পদার্থ মাত্রই কিছু ভর এবং শক্তির সমন্বয়ে গঠিত। শক্তিহীন কোনো রকম কিন্তু পদার্থ হতে পারে না। এই যে এনার্জি, এই এনার্জি কিন্তু কি হতে পারে? ভরবিহীন হতে পারে। এনার্জি কিন্তু তোমার ভরবিহীন হতে পারে। ঠিক আছে? ভরবিহীন। লাইট, আমরা যদি বলি লাইট, আলো, তাহলে কি তার ভর রয়েছে? ভর নেই। কিন্তু যদি আমরা বলি পদার্থ, যে কোনো পদার্থ বলা হোক না কেন, সেটা কিন্তু কখনোই শক্তিহীন নয়। অর্থাৎ তার মধ্যে কিন্তু অবশ্যই কিছু না কিছু শক্তি থাকে। শক্তি কিন্তু তার মধ্যে কিছু না কিছু বিলংস করে। ঠিক আছে? তাহলে এখানে আমরা সারাংশ হিসেবে কি পেলাম? সারাংশ হিসেবে পেলাম যে আমাদের যে আশেপাশের পরিবেশ, সেই পরিবেশটাকে
আমরা সাধারণত দুটো শ্রেণীতে ভাগ করি। একটি হচ্ছে পদার্থ বা ভর এবং আরেকটি হচ্ছে শক্তি। শক্তি কি ভরবিহীন হতে পারে বা ভরবিহীন হয়, কিন্তু ভর কিন্তু কখনোই শক্তিহীন হয় না। এবার এই এনার্জি বা শক্তি, এই শক্তিকে আমরা মূলত যেটি আকারে সব থেকে বেশি জানবো বা চিনবো সেটি হচ্ছে মূলত আমাদের রেডিয়েশন। সেটি হচ্ছে রেডিয়েশন, এবং এই সংক্রান্ত ব্যাপারে আমরা কিন্তু পরবর্তীতে আলোচনা করব। এবার আমরা যদি মনে করার চেষ্টা করি যে কোনো একটি পদার্থের কত ধরনের ধর্ম রয়েছে, তাহলে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে বলে দেবে এটা তো নর্মাল ব্যাপার, একটা ভৌত ধর্ম এবং একটি রাসায়নিক ধর্ম। ঠিক আছে, ভেরি গুড, ভৌত এবং রাসায়নিক ধর্ম। এবার মূলত যদি বলা হয় যে তোমার আশেপাশের যে সমস্ত বস্তুগুলো রয়েছে সেই বস্তুগুলোকে, সেই পদার্থটা কি অবস্থায় দেখতে পাচ্ছ, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবে সেই পদার্থটা তোমার আশেপাশে যেগুলো রয়েছে, হয় সেটি যদি জলের বোতল থাকে তাহলে তুমি বলবে তরল অবস্থায় রয়েছে, আবার তোমার খাতা কলম এই সমস্ত কিছু কি মূলত কঠিন পদার্থ হিসেবে রয়েছে। এবং আমরা কন্টিনিউ যে শ্বাস প্রশ্বাস চলছে আমাদের, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আমাদের যে আদান প্রদান চলছে, সেই আদান প্রদানের দরুন সেখানে কিন্তু কি ধর্ম রয়েছে, আমাদের একটা গ্যাস ধর্মও রয়েছে। যদি আদান প্রদান না করি তাহলে কিছুক্ষণ মধ্যে কি হবে, আমরা ফুস হয়ে উপরে চলে যাব, তাই তো? এবার একটি প্রশ্ন কিন্তু আমাদের মনে বারবার করে উঠে আসে, সেটি কি? সেটি হচ্ছে যে পদার্থের এই কেন তিনটি অবস্থা রয়েছে, তাই তো? তোমরা সরাসরি উত্তর দেবে আমরা এটি তো খুব ভালো করেই জানি যে এর অন্যতম কারণ হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স, অর্থাৎ যেটাকে আমরা মূলত বলি আন্তরাণবিক আকর্ষণ বল। অর্থাৎ পদার্থগুলো যে সমস্ত কণা নিয়ে গঠিত, সেই সমস্ত কণাগুলোর মধ্যে কিরকম আকর্ষণ বল রয়েছে এর উপরই নির্ভর করে সেই পদার্থটি তরল অবস্থায় থাকবে না কঠিন অবস্থায় থাকবে না গ্যাস অবস্থায় থাকবে। ঠিক আছে, কিন্তু এটি একমাত্র সম্পূর্ণ উত্তর নয়। কেন সম্পূর্ণ উত্তর নয়? কারণ দুটি কণার মধ্যে গ্যাসীয় পদার্থ হলে আকর্ষণ বল কম হচ্ছে, এবং যখন সেটি সলিড পদার্থ হবে অর্থাৎ কঠিন পদার্থ হবে তখন তাদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি হবে। এই কথাটা তো ঠিক আছে, কিন্তু এটা কেন হয়, এই কারণটা কি, এই ঘটনাটির মেইন কারণটা কি, এইটি কিন্তু এবার আমাদের এখানে জানতে হবে। এই আন্তরাণবিক আকর্ষণ বল কম বেশির মূলত তিনটি কারণ রয়েছে। কি কি সেই তিনটি কারণ? নাম্বার 1 ট্রান্সলেশন মোশন, নাম্বার 2 রোটেশনাল মোশন এবং নাম্বার 3 ভাইব্রেশন মোশন। তো এই কারণগুলোর আরো ডেপথে যাওয়ার আগে প্রথমে দেখে নেওয়া যাক এই তিনটে কারণ প্রকৃতপক্ষে কি। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমাদের তিনটি জিনিস মোটামোটাভাবে জানতে হবে। একটি হলো যে কোনো একটি কণার তিন প্রকারের গতিশক্তি রয়েছে। নাম্বার 1 যে গতিশক্তি সেটি হচ্ছে কম্পন গতিশক্তি, কম্পন। নাম্বার 2 যেটি রয়েছে সেটি হচ্ছে আবর্তন গতি, এবং নাম্বার 3 সেটি হয়েছে স্থানান্তর গতি। অপরটি হলো এই যে গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এই গতিশক্তির এই যে তিনটি রূপ কম্পন, আবর্তন এবং স্থানান্তর, এটি মূলত সরাসরি নির্ভর করে যে জিনিসটির উপর, সেটি হচ্ছে তাপ শক্তি অর্থাৎ উষ্ণতার অর্থাৎ পরোক্ষভাবে আমরা বলতে পারি উষ্ণতা। অর্থাৎ তাপ শক্তি যত বেশি হবে তত কিন্তু এই গতিশক্তিটা বৃদ্ধি পায়। নাম্বার 3
যে জিনিসটি আমাদের জানতে হবে সেটি হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন, এবং এটি কি হয় দূরত্বের সঙ্গে বর্গের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ দূরত্ব যত বাড়ে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই আকর্ষণ বলটাও কিন্তু ততটাই কমে, অর্থাৎ বর্গের ব্যস্তানুপাতিক হারে কিন্তু কমে। এই তিনটি বিষয় কিন্তু আমাদের নজরে রাখতে হবে পদার্থের এই তিনটি অবস্থা কেন হয় সেটি আলোচনা করার জন্য। এবার পদার্থের কণার এই যে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি এবং পদার্থের কণার যে আন্তরাণবিক আকর্ষণ বল এই দুটির মধ্যে একটি সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটি কিন্তু এই পদার্থের তিনটি অবস্থার জন্য দায়ী। কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি, সেই কণা দুটির মধ্যে যদি কাইনেটিক শক্তি বেড়ে যায় অর্থাৎ গতিশক্তি যদি বেড়ে যায় তাহলে কণা দুটিকে কিন্তু সেই শক্তি পরস্পরের কাছ থেকে দূরে নিয়ে যায়। কিন্তু আন্তরাণবিক আকর্ষণ বল পরস্পরকে কি করে, এরা কিন্তু পরস্পরকে কাছে টেনে নিয়ে আসে। অর্থাৎ কাইনেটিক এনার্জি এবং আন্তরাণবিক আকর্ষণ বল এই দুটির মধ্যে যদি সম্পর্ক খোঁজা হয়, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাহলে কিন্তু এই দুটো পরস্পর ব্যস্তানুপাতিক। কারণ কাইনেটিক এনার্জি পরস্পরকে দূরে নিয়ে যায় এবং আন্তরাণবিক আকর্ষণ বল পরস্পরকে কাছে নিয়ে আসে। ধরে নাও একটা প্র্যাকটিক্যাল উদাহরণ নেওয়া যাক, পড়া এবং স্টুডেন্ট। ওকে, মা কি করে, স্টুডেন্টকে বারবার পড়তে বলে। অর্থাৎ মা এখানে কি করছে, পড়া এবং স্টুডেন্টের মধ্যে কি করছে, আকর্ষণের কাজ করছে। ঠিক যেমনভাবে আন্তরাণবিক আকর্ষণ বল দুটো কণাকে কাছে নিয়ে আসে, ঠিক একই রকমভাবে যদি বলা হয় একটি মোবাইল দিয়ে তোমাকে গেম খেলতে, তাহলে কিন্তু তুমি কি করবে, পড়া থেকে কিন্তু ডিটাচ হয়ে যাবে। ওকে, অর্থাৎ এখানে আমাদের মোবাইল গেম কি করছে, একটা স্টুডেন্টকে পড়া থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে। অর্থাৎ ঠিক কাইনেটিক এনার্জিও কি করছে, এই যে দুটো কণা রয়েছে সেই কণা দুটোকে পরস্পরের কাছ থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে, তাই না? বলো, তাই তো? এবার ধরে নেওয়া যাক একটি কঠিন পদার্থ এবং কঠিন পদার্থের দুটি কণা। এবার এই দুটি কণার মধ্যে এরা কি রয়েছে, কঠিন পদার্থ মানে কি, খুব ক্লোজ ভাবে প্যাক রয়েছে, তাই তো? খুব ক্লোজ ভাবে প্যাক রয়েছে, খুব ক্লোজ ভাবে। অর্থাৎ এই কণা দুটির সাপেক্ষে, অর্থাৎ এই কঠিন কণা দুটির সাপেক্ষে এখানে তাপ শক্তি বা হিট এনার্জির পরিমাণ যথেষ্ট কম, এবং হিট এনার্জির পরিমাণ যথেষ্ট কম হওয়ায় কাইনেটিক এনার্জি বা গতিশক্তির পরিমাণও কিন্তু এখানে যথেষ্ট কম। এবার কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি কম মানে এই তিনটির মধ্যে কম্পন, আবর্তন এবং স্থানান্তর, এই তিনটির মধ্যে শুধুমাত্র কম্পন এর পক্ষে পসিবল হবে, সম্ভব হবে। আবর্তনের ক্ষেত্রে কিছু পরিমাণ বেশি গতিশক্তির প্রয়োজন হয় এবং স্থানান্তরের জন্য কিন্তু আরও অনেকটা বেশি পরিমাণ কিন্তু গতিশক্তির প্রয়োজন পড়ে। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যেহেতু সলিড কণা দুটির মধ্যে হিট এনার্জি এই দুটো কণার সাপেক্ষে কম, এই কারণের জন্য গতিশক্তিও তাদের কম, এবং এই কারণে সেটি শুধুমাত্র কম্পন গতিশক্তি লাভ করতে পারে। অর্থাৎ শুধুমাত্র সেটি কি হয়, কম্পিত হয় একই পজিশনে থেকে, অর্থাৎ স্থান কিন্তু কোনো রকম ভাবে পরিবর্তিত হয় না। নাম্বার 2, এই সলিড কণা দুটিকে যদি আমি কিছু পরিমাণ হিট এনার্জি সাপ্লাই করি, অর্থাৎ কিছু পরিমাণ তাপ শক্তি যদি আমি দিই, তাহলে তার গতিশক্তি অবশ্যই কি হবে, কাইনেটিক এনার্জি সঙ্গে সঙ্গে বাড়বে। এবার যখন এই কাইনেটিক এনার্জি কিছু পরিমাণ বাড়বে, তখন সেটি কিন্তু
আরো বেশি পরিমাণ কি হতে হবে, সেটি কিন্তু আরো বেশি পরিমাণে কণা দুটিকে কি করবে, কম্পিত করবে। বেশি পরিমাণে কণা দুটোকে কি করবে, কম্পিত করবে। এবার যত বেশি কম্পিত হবে তখনই এরা ধীরে 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 এদের মধ্যে একটি ডিস্টেন্স তৈরি হবে। অর্থাৎ প্রথমে যদি এই দুটো কণা এই ছোট্ট ডিস্টেন্সে থাকে, তাহলে পরবর্তীতে কাইনেটিক এনার্জি বেশি হওয়ার ফলে কিন্তু এই কণা দুটির যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স কিন্তু বেড়ে যাবে। ধরে নাও এটা D1 আর এটা যদি আমি D2 ধরি, তাহলে D2 গ্রেটার দেন D1। অর্থাৎ হিট এনার্জি বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে, এবং কাইনেটিক এনার্জি বাড়লে ভাইব্রেশনটা অতিমাত্রায় বাড়বে। ভাইব্রেশনটা যদি আবার অতিমাত্রায় বাড়ে, তাহলে তাদের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা বাড়বে, এবং এই ডিস্টেন্সটা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে কম্পন শক্তি রয়েছে, এই যে কম্পন শক্তি রয়েছে, এই কম্পন শক্তির সঙ্গে সঙ্গে একটি নতুন ধরনের গতিশক্তি সেটি লাভ করবে। সেটি হচ্ছে কি, আবর্তন গতিশক্তি। আবর্তন গতিশক্তি। এবং আবর্তন গতিশক্তি লাভের সঙ্গে সঙ্গে এটির ডিস্টেন্স বাড়ছে, আবর্তন গতিশক্তি বাড়ছে। তার মানে এদের মধ্যে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, সেটিও কিন্তু আরো ধীরে ধীরে কমবে। আন্তরাণবিক আকর্ষণ বল, সে আকর্ষণ বল কিন্তু আরো কমে যায় সলিডের তুলনায়। এবার যদি এই কণা দুটির আমি পরের স্টেট আলোচনা করি, অর্থাৎ এই কণা দুটিকে আরো কিছু পরিমাণ হিট এনার্জি ইনক্রিজ করা হলো। অর্থাৎ হিট এনার্জি আমরা কি করলাম, আরো কিছু পরিমাণ বাড়ালাম, এবং আরো কিছু পরিমাণ হিট এনার্জি বাড়ানোর ফলে কি হবে, কাইনেটিক এনার্জি আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। অর্থাৎ কাইনেটিক এনার্জি আমাদের আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবার কাইনেটিক এনার্জি এক্ষেত্রে এতটাই হয়তো বৃদ্ধি পেয়েছে যে সেই কণা দুটি শুধুমাত্র এক জায়গায় আবর্তিত হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিতও হতে পারছে। অর্থাৎ তাদের মধ্যেকার যে আকর্ষণ বলের তুলনায়, অর্থাৎ ফোর্স অফ অ্যাট্রাকশনের তুলনায় এদের ভাইব্রেশন বা কাইনেটিক এনার্জি এতটাই পরিমাণে বেড়ে যাচ্ছে, এতটাই পরিমাণ বেড়ে গেছে যে তারা কি করছে, এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারছে, স্থানান্তরিত হতে পারছে। অর্থাৎ এটি কি স্থানান্তর গতিশক্তি কিন্তু লাভ করছে। আমরা তাপ শক্তি যদি খুবই বেশি বাড়াই, যে গতিশক্তি অত্যন্ত বেশি পরিমাণে বেড়ে যায়, এবং এই গতিশক্তি অত্যন্ত পরিমাণে এবং এই গতিশক্তি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে কম্পন শক্তি এবং আবর্তন শক্তি এবং পরিশেষে স্থানান্তর শক্তি সে লাভ করে, এবং ফলে এর মধ্যেকার যে আন্তরাণবিক আকর্ষণ বল, সে আকর্ষণ বল এতটাই কমে যায় যে তারা ফ্রিভাবে মুভ করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। অর্থাৎ তাদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু, তাদের মধ্যে দূরত্ব কিন্তু আরো অনেকটা পরিমাণে কিন্তু বেড়ে গেছে, আরো অনেকটা পরিমাণ বেড়ে গেছে। অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব বাড়ার অন্যতম কারণ কিন্তু কাইনেটিক এনার্জি। আবার কাইনেটিক এনার্জি বাড়ার অন্যতম কারণ হচ্ছে তোমার হিট এনার্জি। পরপর যদি আমরা বলি যে তাপ শক্তি যদি এতটা পরিমাণে বৃদ্ধি হয়, তাপ শক্তি যদি এতটা পরিমাণে বৃদ্ধি হয় যে গতিশক্তি প্রচণ্ডভাবে বাড়ে, এবং সেই গতিশক্তির ফলে কম্পন, আবর্তন এবং স্থানান্তর, এই তিনটি ধর্মই একটি কণার মধ্যে অবস্থান করে। এর ফলে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়, এবং আন্তরাণবিক আকর্ষণ বল অবশ্যই কমে যায়, এবং তারা কি করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে ফ্রিভাবে মুভ করতে পারে। এবং তখন সেই অবস্থাটিকে আমরা কি বলবো, পরিশেষে তরল পদার্থ বলবো। এটাকে কি বলবো আমরা, তরল পদার্থ। ওকে, অর্থাৎ এইভাবে একটি কঠিন পদার্থ কিন্তু তরল পদার্থে রূপান্তরিত হয়। এবার এই তরল কণা দুটির মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ কাইনেটিক এনার্জি রয়েছে, যাতে তারা ফ্রিভাবে এদিক ওদিক মুভ করতে পারে, তাই তো? এবার এর মধ্যে যদি আমরা হিট এনার্জি আরো ইনক্রিজ করি, যাতে এদের কাইনেটিক এনার্জি আরো যথেষ্ট পরিমাণে বেড়ে যায়, যাতে এদের মধ্যেকার যতটুকু আন্তরাণবিক আকর্ষণ বল আছে ততটুকু যদি না থাকে, অর্থাৎ এখানে আন্তরাণবিক আকর্ষণ বলের তুলনায় এদের মধ্যেকার যতটুকু আকর্ষণ বল এদেরকে কাছাকাছি ধরে রাখবে, সেই যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের তুলনায় কাইনেটিক এনার্জি কিন্তু যথেষ্ট পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কি হবে, এই দুটো কণা দুটোর মধ্যে এই আকর্ষণ বল অত্যন্ত ক্ষুদ্র হয়ে যাবে,
তখন আর কোনো আকর্ষণ বল এদেরকে একসঙ্গে ধরে রাখতে পারবে না। এর ফলে এই কণা দুটি একদম ফ্রি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে এবং তারা ইচ্ছে মতো যে কোনো দিকে মুভ করতে সক্ষম হবে এবং সেটি সেটি গ্যাসীয় পদার্থে পরিণত হবে। অর্থাৎ এখানে কিন্তু অন্যতম কারণ আন্তরাণবিক আকর্ষণ বল নয়, এক্ষেত্রে অন্যতম কারণ কিন্তু কাইনেটিক এনার্জি, বা সেটি হচ্ছে মূলত কিন্তু মূল কারণ। আবার কাইনেটিক এনার্জির মূল কারণ কি? তোমার হিট এনার্জি বা তাপশক্তি। অর্থাৎ তাপশক্তি যদি এতটাই যথেষ্ট পরিমাণে বাড়ায় যাতে তার কাইনেটিক এনার্জি এতটা পরিমাণে বৃদ্ধি পায় যে তার যে ট্রান্সলেশন মোশন অর্থাৎ স্থানান্তর শক্তি অত্যন্ত বৃদ্ধি পায়, যার ফলে তাদের মধ্যেকার যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটি যতটুকু কাজ করার কথা তার থেকে আরো অত্যন্ত নগণ্যভাবে কাজ করে, এবং তখনই কিন্তু এটি কিসে পরিণত হবে? গ্যাসীয় পদার্থে কিন্তু পরিণত হবে। ওকে, তাহলে আমরা যে প্রাথমিকভাবে সরাসরি বলে দিই যে আন্তরাণবিক আকর্ষণ বলটাই মুখ্য কারণ, আন্তরাণবিক আকর্ষণ বলটাই মুখ্য কারণ, এটি কিন্তু যথেষ্ট কারণ নয়। এই আন্তরাণবিক আকর্ষণ বলটাকে বিট করার জন্য, আন্তরাণবিক আকর্ষণ বলটাকে ছেয়ে যাওয়ার জন্য যেটি অন্যতম মেন কারণ সেটি হচ্ছে কিন্তু কাইনেটিক এনার্জি, এবং কাইনেটিক এনার্জি রিলেটেড এই তিন প্রকারের গতি। একটি হচ্ছে ট্রান্সলেশন মোশন, নেক্সট হচ্ছে তোমার ভাইব্রেশন মোশন, এবং অপরটি হলো রোটেশন মোশন, অর্থাৎ তাপের সঙ্গে যেটি আবার সরাসরি কিন্তু রিলেটেড। তাহলে এই সমস্ত ওভারঅল কারণের জন্য কিন্তু কোনো একটি পদার্থ কঠিন এবং তারপরে সেটি তরল এবং পরিশেষে সেটি গ্যাসীয় পদার্থ হিসেবে কিন্তু উবে যায়। ঠিক তেমন আমরাও কি চাই? মুক্তি চাই। আমরাও কি মুক্তভাবে এদিক ওদিক একটু ছোটাছুটি করতে চাই। তার জন্য ডিসেম্বর মাসে কি হয়? ডিসেম্বর মাসে বাচ্চারা টিচারদের কাছে গিয়ে পড়া হোক চাই না হোক, কিন্তু একটা জিনিস কিন্তু তারা ঠিকই দাবি করে, সেটা হচ্ছে কবে স্যার পিকনিক নিয়ে যাবেন, কবে স্যার পিকনিক নিয়ে যাবেন। অর্থাৎ আমরা একটু একটু পড়াশোনা থেকে একটু বাইরে গিয়ে একটু ফ্রিভাবে এদিক ওদিক ঘুরলে কি হয়, কেমন হয়, আমাদের মজা লাগে। ঠিক তেমনিভাবে এই মলিকুলসগুলোও কিন্তু নেচারাল একটা প্রবৃত্তি, জেনারেল একটা প্রবৃত্তি। তারা কি হয়, ফ্রিভাবে এদিক ওদিক মুভ করতে চায়। এবার সেটা পারে কি পারে না, অর্থাৎ মা বাবা ছাড়বে কি ছাড়বে না, সেটার উপর নির্ভর করে তারা ফ্রিভাবে মুভ করতে পারবে কি পারবে না। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমরা পাইনি, সেটা হচ্ছে একই উষ্ণতা, ধরে নিলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, একই উষ্ণতাতেই যদি কোনো লোহা নেওয়া হয় তাহলে লোহার ক্ষেত্রে সেটি কঠিন পদার্থের মতো আচরণ করে, কিন্তু আমরা যদি জল নিই তাহলে সেটি লিকুইড অর্থাৎ তরল অবস্থার মতো কেন আচরণ করে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাইনি এখন। মূলত এই প্রশ্নের যদি উত্তর দিতে হয় তাহলে বলতে হবে যে প্রত্যেকটা আলাদা আলাদা পদার্থ, ধরে নিলাম এ একটি পদার্থ, বি একটি পদার্থ, এ পদার্থের কণার সঙ্গে তাপের কাইনেটিক এনার্জির যে রিলেশন, সেই রিলেশনটা কিন্তু বি পদার্থের কণার সঙ্গে তাপ ও কাইনেটিক এনার্জির যে রিলেশন সেটি কিন্তু পুরোপুরি আলাদা। তাপের সঙ্গে যে গতিশক্তির যে একটা সম্পর্ক রয়েছে, সেই গতিশক্তির যে সম্পর্ক সেটি কিন্তু পদার্থ ভেদে সম্পর্কটা কিন্তু আলাদা আলাদা। সম্পর্ক প্রতি ক্ষেত্রেই কিন্তু সমানুপাতিক, প্রতি ক্ষেত্রে কিন্তু সমানুপাতিক সম্পর্ক, কিন্তু সেই সমানুপাতিক সম্পর্ক হলেও তাদের যে হার বা রেট, সেই রেট কিন্তু আলাদা আলাদা। এবার এইটার অন্যতম কারণ কি? এটার অন্যতম কারণ হচ্ছে পদার্থের আভ্যন্তরীণ যে কণাগুলো রয়েছে সেই কণাগুলির কিন্তু রাসায়নিক রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম অর্থাৎ এ পদার্থের কণা রাসায়নিক ধর্ম আলাদা বি পদার্থের তুলনায়, আবার সি পদার্থের যে কণা রাসায়নিক ধর্ম সেটি কিন্তু বি এবং এ বির তুলনায় আলাদা, বি এবং এর তুলনায় কিন্তু আলাদা। এবং এটিই তো ডাল্টন বলেছিল যে এ পদার্থ, বি পদার্থ এবং সি পদার্থ প্রত্যেকটি পদার্থের যে কণার যে ধর্ম, সেই ধর্মটা কিন্তু কি আলাদা আলাদা। অর্থাৎ প্রত্যেকটা পদার্থের ধর্ম আলাদা আলাদা হওয়ার কারণে আমি এ পদার্থে তাপ দিলে আমার যে পরিমাণ কাইনেটিক এনার্জি হয়তো বাড়ে, বি পদার্থের ঠিক একই পরিমাণ হয়তো তাপ শক্তি আমি সাপ্লাই করছি,
কিন্তু তাদের ক্ষেত্রে হয়তো সেই পরিমাণ কাইনেটিক এনার্জি কিন্তু বাড়ছে না। অর্থাৎ রাসায়নিক ধর্মের কারণে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা কিন্তু কাইনেটিক এনার্জি এবং তাপের সঙ্গে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। এই কারণের জন্য একই পরিমাণ তাপ শক্তি আমি বিকে দেব, একই পরিমাণ তাপ শক্তি আমি সিকে দেব, একই পরিমাণ তাপ শক্তি আমি একে দেব, কিন্তু এদের মধ্যে কাইনেটিক এনার্জি বাড়ার যে প্রবণতা সেটি কিন্তু কি হবে, আলাদা আলাদা। অর্থাৎ প্রত্যেকের যে কাইনেটিক এনার্জি বাড়ার যে ক্রম সেটি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমান নয়। প্রত্যেকের ক্ষেত্রে কি হবে, প্রত্যেকের ক্ষেত্রে কি হবে, আলাদা আলাদা। তাহলে প্রত্যেকের কণা দুটির মধ্যে যে দূরত্ব বা ডিস্টেন্স, সেই ডিস্টেন্স তো আলাদা আলাদা বাড়বে, এবং আকর্ষণ বলও, যেটাকে আমরা আন্তঃনৈবিক আকর্ষণ বল বলছি, সেটিও কিন্তু পৃথক পৃথক পরিমাণে বাড়বে। অর্থাৎ একই উষ্ণতাতে তরলের ক্ষেত্রে, যদি আমি জলের কথা আলোচনা করি, তাহলে জলের ক্ষেত্রে যে পরিমাণ কাইনেটিক এনার্জি এদের মলিকিউলসগুলো লাভ করে, ঠিক একই উষ্ণতায় লোহার ক্ষেত্রে তাদের যে কণাগুলো, সেই কণাগুলো কিন্তু সেই পরিমাণ গতিশক্তি লাভ করতে পারে না, যাতে তারা কি করে, ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে অ্যাভয়েড করতে পারে। এই কারণে একই উষ্ণতাতে লোহার কথা আমরা যখন বলি, তখন সেটি দেখো সলিড বা কঠিন, এবং জলের কথা আমরা যখন বলছি তখন কিন্তু সেটা লিকুইড বা তরল। আশা করি এই প্রশ্নের উত্তর, যে একই উষ্ণতাতেই কোনো একটি পদার্থ কঠিন এবং অপর পদার্থটি তরল বা গ্যাসীয় কেন, এটির প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেওয়া আছে, সেখানে তোমরা সেই চ্যানেলটিকে জয়েন করো, এবং সেখানে তোমাদের মনের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু সেখানে করতে পারো। খুব দ্রুত সেখানে তোমাদেরকে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। এই চ্যানেলটির নাম কেমিস্ট্রি ক্লাস ইজ বাংলা, এবং সেখানে জয়েন করে তোমাদের প্রশ্নগুলো জানাও। ওকে, তাহলে বাইরে বৃষ্টি শুরু হলো। এবার আসা যাক পদার্থের যে গঠনগত ধর্ম, সেই গঠনগত ধর্মের উপর তাদের শ্রেণীবিভাগে। আমরা যদি পদার্থের গঠনগত ধর্মের উপর তাদেরকে শ্রেণীবিভাগ করি, তাহলে কিন্তু দুটো ভাগে তাদেরকে ভাগ করব। একটি হচ্ছে পিওর, অর্থাৎ একটি হচ্ছে বিশুদ্ধ, এবং অপরটি হচ্ছে মিশ্রণ। এই দুটিকে এবার এইভাবে না বুঝে আমরা এভাবেও বুঝতে পারি। ধরে নেওয়া যাক, যদি নাইট্রোজেন গ্যাস নেওয়া হয়, তাহলে ডাল্টনের নিয়ম অনুসারে কিন্তু এই নাইট্রোজেন গ্যাসটিকে যদি আমরা একদম আণুবীক্ষণিক স্তরে দেখি, তাহলে শুধুমাত্র নাইট্রোজেন গ্যাসের পরমাণু পাবো, অন্য কারো অণু কিন্তু আমরা পাবো না। অপরদিকে যদি আমরা লোহা নিই, এফি নিই, তাহলে লোহাকে যদি আমরা বিভাজিত করতে থাকি, তাহলে একসময় শুধুমাত্র লোহার পরমাণু কিন্তু পাবো, আমরা অন্য কোনো অণু পাবো না। অর্থাৎ এরা একদমই শুধুমাত্র একটি পদার্থ নিয়ে তৈরি। এদেরকে আমরা মৌলিক পদার্থ বলতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে বিশুদ্ধ পদার্থ। অপরদিকে আমরা যদি জলের কথা চিন্তা ভাবনা করি, তাহলে জলকে যদি আমরা অত্যন্ত ক্ষুদ্র কণার দিকে ধীরে ধীরে ভাঙি, তাহলে একদম শেষ পর্যায়ে গিয়ে কিন্তু আমরা জলের দুই প্রকারের অণু পাবো। একটি হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এবং অপরটি কিন্তু অক্সিজেন। এবার এই হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুটি মৌলের যে অণু বা পরমাণু আমরা পেলাম, এরাও কিন্তু বিশুদ্ধ পদার্থ, কিন্তু এদেরকে আমরা বলবো বিশুদ্ধ যৌগিক পদার্থ। অর্থাৎ বলা যেতে পারে, এই যে নাইট্রোজেন, অক্সিজেন, লোহা, এরা যখন কোনো রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এবং রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটি নতুন প্রকারের যৌগ তৈরি করে, তখন তাকে আমরা বলবো যৌগিক পদার্থ। অর্থাৎ আমরা বিশুদ্ধ পদার্থকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটি এলিমেন্টাল অর্থাৎ মৌলিক পদার্থ, এবং
অপরটি হলো কম্পাউন্ড অর্থাৎ যৌগিক পদার্থ। এই যৌগিক পদার্থও কিন্তু অবশ্যই তোমার বিশুদ্ধ হয়, এটা কিন্তু মিশ্রণ নয়। কারণ এখান থেকে যে নতুন প্রকারের পদার্থ পাওয়া যায় তার পুরোপুরি যে রাসায়নিক এবং ভৌত ধর্ম তা কিন্তু পূর্বের যে পরমাণুগুলো রয়েছে তাদের তুলনায় আলাদা। অর্থাৎ জল যখন তৈরি হয় তখন হাইড্রোজেনের মতো জ্বলেও না এবং অক্সিজেনের মতো জ্বলতে সাহায্যও করে না, একটি পুরোপুরি নতুন পদার্থ H2O তৈরি করে, যেটা আমাদের তৃষ্ণা নিবারণ করে। অর্থাৎ এটিও এক প্রকারের যৌগিক বিশুদ্ধ পদার্থ। অপরদিকে যদি দেখি তাহলে আমরা এবার নাইট্রোজেনের মধ্যে যদি অক্সিজেন মিশিয়ে দিই অথবা লোহার মধ্যে যদি আমরা জিঙ্ক মিশিয়ে দিই, কিন্তু এই মেশানোটা হবে কোনো রকম রাসায়নিক বন্ধন ছাড়া, তখন এই দুটোর যে বিশেষ অবস্থা আমরা পদার্থের পাবো সেটি হচ্ছে মিশ্রিত অবস্থা। আরও ভালো একটি উদাহরণ দেখা যেতে পারে, যেমন যদি কোনো একটি গ্লাসের মধ্যে আমরা জল নিই অর্থাৎ H2O এবং এর মধ্যে কিছু পরিমাণ গ্লুকোজ দিই C6H12O6, অর্থাৎ এই দুটো দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু জলই থাকবে, তার সঙ্গে সঙ্গে C6H12O6 এদের গলিত অবস্থার একটি স্বাদ টেস্ট কিন্তু এখানে অ্যাড হবে। অর্থাৎ একে যদি আমরা আণুবীক্ষণিক স্তরে দেখি এদের মধ্যে কোনো রকম কিন্তু রাসায়নিক বন্ধন তৈরি হয়নি, শুধুমাত্র বলা যেতে পারে এরা পরস্পরে মিশ্রিত হয়েছে। অর্থাৎ এখানে গ্লুকোজ মিশ্রিত হয়েছে জলের সঙ্গে, যেখানে গ্লুকোজ তার নিজস্ব ধর্ম বজায় রেখেছে এবং H2O অর্থাৎ জলও কিন্তু তার নিজস্ব ধর্ম বজায় রেখেছে। তাহলে এটিকে আমরা কি বলবো? মিশ্রিত পদার্থ। এই সমস্ত কিছু কিন্তু আমরা 8, 9, 10 এগুলোতে আমরা জানি, শুধুমাত্র এখানে আমরা ভালো করে আরেকবার কিন্তু কনফার্ম করে নিচ্ছি যাতে আমাদের যে ধারণা সেই ধারণাগুলো আরও মজবুত হয়। এবার এই মিশ্রিত পদার্থকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটি হলো হেটেরোজেনাস, অপরটি হোমোজেনাস। হ্যাঁ, আবার আমি বলছি, মিশ্রিত পদার্থ এবং যৌগিক পদার্থ এই দুটোর মধ্যে কিন্তু বেসিক একটা পার্থক্য রয়েছে। মিশ্রিত পদার্থের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রাসায়নিক বন্ধনের মাধ্যমে নতুন পদার্থ কিন্তু তৈরি হয় না, অপরদিকে কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু রাসায়নিক বন্ধনের মাধ্যমে নতুন একটি পদার্থ তৈরি হয় এবং সেই পদার্থটির ধর্ম কিন্তু পুরনো মৌলের থেকে কিন্তু পুরোপুরি পৃথক হয়। অপরদিকে আমরা যদি আবার মিশ্রণ পদার্থে ফিরে আসি তাহলে মিশ্রণ পদার্থকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো হেটেরোজেনাস, একটি হলো হোমোজেনাস। এবার মূল কোশ্চেনটা হচ্ছে হেটেরোজেনাস কাকে বলবো এবং হোমোজেনাস কাকে বলবো। যদি আমরা হোমোজেনাস বলি অর্থাৎ যেটাকে বাংলায় বলা যেতে পারে সমসত্ব, যেটাকে আমরা বাংলায় বলি কি সমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ। এই সমসত্ব পদার্থ বোঝার জন্য প্রথমে আমাকে অসমসত্ব পদার্থ একবার দেখে নিতে হবে। অসমসত্ব পদার্থ, আমরা যদি কোনো একটি গ্লাসে জলের মধ্যে কিছু পরিমাণ কাদার টুকরো নিই, কিছু পরিমাণ কাদা নিই এবং সেটিকে যদি আমরা মিশ্রিত করে দিই তাহলে কিন্তু কাদার যে কণাগুলো সেই কণাগুলো আমরা দেখব সব জায়গায় সমানভাবে মিশ্রিত হয় না, কোথাও বেশি কাদার কণা পাবো আমরা, কোথাও কম কাদার কণা পাবো। সেক্ষেত্রে এই মিশ্রণটাকে বলবো অসমসত্ব মিশ্রণ। কিন্তু অপরদিকে আমি যেটি প্রথম উদাহরণ দিয়েছিলাম, আমরা যদি কোনো গ্লুকোজের যে প্যাকেট সেটি যদি C6H12O6 সেটি যদি জলের মধ্যে মিশিয়ে দিই, সেটি যদি H2ওর মধ্যে মিশিয়ে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই গ্লুকোজের কণাগুলো সর্বত্র সমানভাবে ছড়িয়ে যাবে এবং আমরা যখন টেস্ট করব, যদি আমরা উপর থেকে টেস্ট করি তাহলেও সেই মিশ্রণের যে টেস্ট পাবো আমরা একই রকমভাবে কিন্তু নিচের তলা থেকে টেস্ট করলেও কিন্তু একই ধরনের টেস্ট পাবো যদি আমরা সঠিকভাবে সেটাকে গুলিয়ে দিই। এবার এর মাধ্যমেই বোঝা যায় যে এটি সমসত্ব পদার্থ, অর্থাৎ যে জলের মধ্যে এই C6H12O6 এর যে কণাগুলি সেই কণাগুলি কিন্তু সর্বত্র সমানভাবে
বিন্যাস লাভ করেছে, সমানভাবে সমানভাবে বিন্যস্ত হয়েছে, বিন্যস্ত হয়েছে। তাই এটাকে আমরা বলবো সমসত্ব, এবং নেক্সট এটাকে বলবো অসমসত্ব। এবার এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কী? এবার এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য হলো এটাই যে এখানে যে গ্লুকোজের কণাটা আমি মিশিয়েছিলাম সেটির আকৃতি কিন্তু C6H12O6, এটার আকৃতি কিন্তু, এই কণাগুলোর আকৃতি কিন্তু অত্যন্ত ক্ষুদ্র কাদার কণার তুলনায়। অর্থাৎ সমসত্ব হওয়ার প্রাথমিক শর্তই হচ্ছে আমি যাকে দ্রবীভূত করব তার কণাগুলি কিন্তু অত্যন্ত ক্ষুদ্র হওয়া উচিত। অর্থাৎ ব্যাসার্ধ যদি 1 ন্যানোমিটারের থেকে বড় হয় তাহলে কিন্তু সেই কণাগুলি কোনো দ্রবণের মধ্যে সঠিকভাবে বিন্যাস লাভ করবে না, অর্থাৎ কোথাও একটু বেশি দ্রবীভূত হবে, কোথাও একটু কম দ্রবীভূত হবে। এর ফলে কিন্তু তাকে আমরা বলবো অসমসত্ব পদার্থ। অপরদিকে কণার আকার যদি খুব ক্ষুদ্র হয়, কণার আকার যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কিন্তু সমস্ত জায়গায় সমানভাবে সেটি বিন্যস্ত হবে এবং সেটিকে আমরা সমসত্ব পদার্থ বলতে পারবো। অর্থাৎ আমরা হেটেরোজেনাস এবং হোমোজেনাস এই পদার্থ দুটো জানলাম, যে হোমোজেনাস মানে হচ্ছে তোমার সমসত্ব পদার্থ, সমসত্ব পদার্থ, এবং হেটেরোজেনাস মানে অসমসত্ব পদার্থ। এবার অসমসত্ব পদার্থকে কিন্তু আবার আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি কি, একটি হচ্ছে কলয়েড এবং অপরটি হলো কম্পোজিট মেটেরিয়ালস। আমরা কলয়েড কাকে বলবো? কলয়েড হলো অসমসত্ব পদার্থ কিন্তু যেটি থিতে পড়ে না। তাহলে ঘটনাটি কি আর একটু ক্লিয়ার করা দরকার। দেখো এখানে যদি আমি কাদার কণা ব্যবহার করি, কাদা, আর এখানে যদি আমি ভাতের মাড়ের কথা ভাবি, ভাতের মাড়, তাহলে আমরা দেখব যে কাদা কিন্তু জলে দ্রবীভূত করলে নিচের দিকে কিছুক্ষণ পরেই কিন্তু থিতিয়ে পড়ে। অপরদিকে ভাতের মাড়ের কথা যদি আমরা বলি, সেটি কিন্তু জলের সঙ্গে অতটা দ্রবীভূত হয় না সম্পূর্ণরূপে সমসত্বভাবে, কিন্তু সেটি কিন্তু থিতিয়েও পড়ে না এবং তাকে প্রাথমিক অবস্থায় দেখে মনে হয় সেটি কিন্তু একটি সমসত্ব পদার্থ, সমস্ত জায়গায় যেন সমানভাবে রয়েছে। কিন্তু আণুবীক্ষণিক স্তরে যদি দেখি সেটিও কিন্তু একটি অসমসত্ব পদার্থ, কিন্তু অসমসত্ব পদার্থ হলেও সেটি কিন্তু নিচের দিকে থিতিয়ে পড়ে না এবং সেটিকে আমরা কি বলি? কলয়েডস। অর্থাৎ অসমসত্ব পদার্থের মধ্যে যদি দ্রবণ আমরা তুলনা করি, দ্রবণ অর্থাৎ একটির মধ্যে আরেকটি যখন মিশ্রিত করতে তখন তো সেটা দ্রবণই হবে, তাহলে তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কলয়েড এবং অপরটি হলো কম্পোজিট মেটেরিয়ালস। অর্থাৎ বলা যেতে পারে সমসত্ব কণার ব্যাস সব থেকে ক্ষুদ্র, তারপরে কলয়েড কণার ব্যাস, এবং তার থেকে বেশি হয় কম্পোজিট মেটেরিয়ালসের কণাগুলির ব্যাস। এবার এখানে দেখো একটা প্রশ্নের কিন্তু আমাদের সমস্যার সমাধান করতে হবে। সেটা হচ্ছে এখানে একটা প্রশ্ন করছে যে এই যে এয়ার অর্থাৎ বায়ু, এটি কি একটি প্রকৃত দ্রবণ? এবং এখানে লিখতে বলেছে এটি কারেক্ট না রং। দেখো প্রকৃত দ্রবণ বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চোখের সামনে যেটি ভেসে আসে সেটি হচ্ছে একটি কোনো একটা গ্লাস হবে এবং গ্লাসের ভেতর কিছু না কিছু একটা লিকুইড থাকবে এবং তার মধ্যে কিছু না কিছু সলিড দ্রবীভূত থাকবে, তাই না? এইরকম একটা ছবি, কারণ আমরা ছোটোবেলা থেকে এইটা দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু দ্রবণ বলতে শুধুমাত্র লিকুইডের মধ্যে যে সলিড এটা কিন্তু বোঝায় না। দ্রবণ বলতে অর্থাৎ প্রকৃত দ্রবণ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এখানে লিখে রেখেছি, দেখো আমি, দ্রবণ প্রকৃতপক্ষে এক প্রকার সমসত্ব মিশ্রণ। অর্থাৎ যদি কোনো সমসত্ব মিশ্রণ হয়, হ্যাঁ, এবং সেটি যে তরল অবস্থায় থাকতে হবে এমন কোনো শর্ত নেই। সেটি গ্যাস গ্যাস হতে পারে, গ্যাস কঠিন হতে পারে, কঠিন কঠিনও হতে পারে, তরল কঠিন হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তরল তরলও হতে পারে। এই সমস্ত কিছুর যদি কম্বিনেশন থাকে তবে প্রত্যেকে যদি সমসত্ব হয় তবে প্রত্যেককে আমরা কিন্তু প্রকৃত দ্রবণ বলতে পারি। যেমন দেখো বায়ুমণ্ডল বা বায়ু, তো বায়ুর মধ্যে কি রয়েছে? তোমার অক্সিজেন এবং নাইট্রোজেন। এরা কি সমসত্বভাবে মিশ্রিত রয়েছে এবং তার জন্য সেটাকে আমরা কি বলবো? এক প্রকারের কিন্তু প্রকৃত দ্রবণ, অর্থাৎ গ্যাস গ্যাস প্রকৃত দ্রবণ। ঠিক একই রকমভাবে দেখো এখানে হাইড্রোজেন এবং প্ল্যাটিনাম, আমরা অন্তর্ধৃতি বলে একটি শব্দ পড়েছি।
প্ল্যাটিনাম কি করে? উচ্চ তাপে হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করে রেখে দেয় তার সারফেসের উপরে, তাই না? এবং সেক্ষেত্রে সেই সারফেসে প্ল্যাটিনাম এবং হাইড্রোজেনের কি তৈরি হয়? গ্যাস কঠিন একটি কিন্তু দ্রবণ তৈরি হয়, এবং সেটাও এক প্রকৃতপক্ষে কিন্তু এক প্রকার দ্রবণ। ঠিক অপরদিকে যে কঠিন কঠিন, যেমন আমরা বাড়িতে কাঁসা, পিতল এই সমস্ত বাসনপত্র দেখি, সেই সমস্ত কিছু কিন্তু এক প্রকারের কঠিন কঠিন দ্রবণ, এবং সেটাও দ্রবণ। তার সঙ্গে সঙ্গে তরল কঠিন, এটা তো আমরা খুব ভালোভাবেই জানি, চিনি জল অথবা নুন জল, এগুলো কি? এগুলো প্রকৃত দ্রবণ। এবং তার সঙ্গে সঙ্গে তরল তরল জলের সঙ্গে যদি অ্যালকোহল মিশিয়ে দিই, তাহলেও কি করে? এক প্রকারের দ্রবণ তৈরি হয়, সেটাও কিন্তু এক প্রকারের প্রকৃত দ্রবণ। অর্থাৎ অবস্থা এখানে ম্যাটার করে না, যদি সেটি সমসত্ব হয় তবে কিন্তু প্রত্যেকটি মিশ্রণকেই আমরা মূলত কি বলতে পারি? দ্রবণ বলতে পারি। এই কারণের জন্য কিন্তু ইয়ারও কি এক প্রকারের দ্রবণ, অর্থাৎ প্রকৃত দ্রবণ। এবার এই প্রশ্নের উত্তরটা কিন্তু সমস্যার সমাধান করলেই মোটামুটি আমরা বুঝতে পারবো যে আমরা এতক্ষণ ধরে যতটুকু পড়লাম ততটুকু সঠিকভাবে বুঝতে পেরেছি কিনা, এবং এইটুকু টপিক আমরা কিভাবে অ্যাপ্লাই করব কোনো কোশ্চিনে। দেখো এখানে একটা খুব বড়সড় কোশ্চিন, সেটা হচ্ছে দেখো ইয়ারকে বলা হয়েছে এটা হোমোজেনাস না হেটারোজেনাস। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই সমস্ত পদার্থগুলো হোমোজেনাস না হেটারোজেনাস। তো তার মধ্যে প্রথমে আমরা যেটাকে নেব সেটা হচ্ছে কিন্তু এয়ার। দেখো হোমোজেনাস এবং হেটারোজেনাস দুটো লিস্টের মধ্যে আমি কিন্তু এয়ারটাকে হোমোজেনাসেও লিখেছি এবং হেটারোজেনাসেও লিখেছি। দেখো এখানেই কিন্তু মজাটা। দেখো কোনো জিনিসকে আমরা যখন দেখব যে সেটি হোমোজেনাস না হেটারোজেনাস, মূলত সেখানে দুটো জিনিস আমরা কিন্তু ফলো করব। নাম্বার ওয়ান, সেটির যে কণার যে আকৃতি, সেই কণার আকৃতি অত্যন্ত ক্ষুদ্র কিনা, অর্থাৎ যেটা আমরা বলেছিলাম মূলত 1 ন্যানোমিটারের থেকেও কম কিনা, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে তো 0.1 ন্যানোমিটারের কাছাকাছি হওয়া প্রয়োজন। অপরদিকে আমরা দেখব সেটার সমঘনত্ব কিনা, অর্থাৎ একটি জারের মধ্যে যদি সেই পদার্থটিকে নেওয়া হয় তাহলে সমস্ত জায়গায় তাদের ঘনত্ব একই থাকবে কিনা, অর্থাৎ উপরেও এক থাকবে কিনা, অর্থাৎ নিচেও এক থাকবে কিনা। আমরা যদি প্রথমে এয়ার নিই তাহলে এদের কণার আকৃতি কিন্তু অত্যন্ত ক্ষুদ্র, অর্থাৎ এটাকে কণার আকৃতির উপর ডিপেন্ড করে কিন্তু সহজে আমরা হোমোজেনাস বলে দিতে পারি, যেটা হোমোজেনাস পদার্থ, তাই না? কিন্তু আরেকটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে সমঘনত্ব। আমরা যদি এবার আমাদের যে ঘর রয়েছে সেই ঘরের বায়ুমণ্ডলের দিকে একবার ভালো করে তাকাই, তাহলে মূলত সেখানে দুটো গ্যাস রয়েছে, একটা হচ্ছে অক্সিজেন এবং অপরটি কি রয়েছে? নাইট্রোজেন। তাহলে এই যে নাইট্রোজেন এবং অক্সিজেনের যে মিশ্রণ, সেই মিশ্রণটা যদি এবার ঘরের আমরা প্রত্যেকটা কোণে মেপে দেখি যে এদের ঘনত্ব সমান আছে কি না, তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের ঘরের প্রত্যেকটা কোণে প্রায় প্রায় সমঘনত্ব নাইট্রোজেন এবং অক্সিজেনের আমরা পাবো, অর্থাৎ সমঘনত্ব রয়েছে। তাহলে আমরা কিন্তু এই বায়ুমণ্ডলটাকে হোমোজেনাস বলবো। অপরদিকে আরেকটু এবার আমরা যদি ভাস্ট আলোচনা করি, ধরে নাও এটা পৃথিবী, এবং পৃথিবীর বাইরে একটা বিশাল অঞ্চল জুড়ে কি রয়েছে? বায়ুমণ্ডলের একটা স্তর রয়েছে অনেক উচ্চতা পর্যন্ত, এবং আমরা জানি বিভিন্ন স্তরে সেটাকে ভাগ করা হয়েছে, মূলত 7টি স্তর রয়েছে আমাদের সেখানে। এবং প্রত্যেকটা স্তরের দিকে যদি আমরা ভালো করে তাকাই তাহলে প্রথমে রয়েছে ক্ষুব্ধমণ্ডল, তারপরে রয়েছে কি শান্তমণ্ডল, এবং স্তর ভেদে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রথমে যদি তোমার অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, যত উপরের দিকে যাব তত কিন্তু সেই অক্সিজেনের পরিমাণ কি হবে? ধীরে ধীরে কমতে থাকবে, তাই না? এবার যখনই কমবে অক্সিজেনের পরিমাণ, অর্থাৎ বায়ুমণ্ডলের ক্ষেত্রে দেখো পৃথিবীর কাছাকাছি অক্সিজেনের পরিমাণ অনেক বেশি, পৃথিবীর অনেকটা উঁচুতে কিন্তু অক্সিজেনের পরিমাণ একদম মিনিমাম এবং কোথাও নেই বললেই চলে। সেক্ষেত্রে কি হবে? আমাদের এই যে সমঘনত্ব যে শব্দটি, অর্থাৎ সমঘনত্ব যে বৈশিষ্ট্যটি, সেটি কিন্তু ফলো করবে না। অর্থাৎ যখন আমরা পৃথিবীর বাইরে পুরো বায়ুমণ্ডলের যে এয়ার সেটা সম্বন্ধে আলোচনা করব, তখন কিন্তু সেই এয়ারকে কিন্তু আমরা অবশ্যই কি বলবো? হেটেরোজেনাস বলবো, কারণ সেক্ষেত্রে সমস্ত জায়গায় সমঘনত্ব কিন্তু নেই। এবার আসা যাক মিল্কে।
এবার যদি আমরা দুধের আলোচনা করি, একটু ভালো করে যদি তোমরা দেখো তাহলে বাড়িতে তো মনেই হবে যে দুধ তো মিশ্রণ। কেন মিশ্রণ একটু ভালো করে তোমরা নিজেরাই বুঝতে পারবে, কারণ দুধকে যদি আমরা একটু হিট করি তাহলে কিন্তু দুধ থেকে কি হয়, জলীয় বাষ্প বেরিয়ে যায়, অর্থাৎ জল বেরিয়ে যায়। অর্থাৎ খুব সহজে একটি ভৌতিক প্রক্রিয়ার মাধ্যমে কি করতে পারি, আমরা জল এবং দুধের যে আদার্স ইনগ্রিডিয়েন্টস রয়েছে তাকে আমরা পৃথক করতে পারি। তাহলে দুধ কিন্তু এক প্রকারের মিশ্রণ। এবার প্রশ্নটা হচ্ছে, এটি হোমোজেনাস না হেটেরোজেনাস? হেটেরোজেনাস। এবার এটা কি করে বুঝবো? এটা বোঝার জন্য তো দুটো ইন্ডিকেটর, একটা হচ্ছে তোমার সমসত্ব কিনা, সমসত্ব অর্থাৎ সমঘনত্ব কিনা, সমঘনত্ব, এবং অপরটি হচ্ছে কি কণার আকৃতি, কণার আকৃতি। বাইরে থেকে কিন্তু এই দুধকে বাইরে থেকে সমঘনত্ব বলেই মনে হয়, কিন্তু আমরা আণুবীক্ষণিকভাবে যদি দেখি তাহলে কিন্তু দুধের সমস্ত জায়গায় এই যে প্রোটিন রয়েছে, তারপর ফ্যাট রয়েছে, এরা কিন্তু সমস্ত জায়গায় সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে নেই, অর্থাৎ সমঘনত্বপূর্ণ নয়। আবার কণার আকৃতির দিক থেকেও যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাবো এখানে বড় বড় সব প্রোটিন রয়েছে এবং এদের কণার আকৃতি মোটেও 0.1 ন্যানোমিটারের থেকে কম বা কাছাকাছি নয়। এই কারণের জন্য দুধ কিন্তু দুটো কন্ডিশনে ভায়োলেট করছে, অর্থাৎ দুধকে কিন্তু আমরা হোমোজেনাস বলতে পারি না, দুধ এক প্রকারের হেটেরোজেনাস। এই কারণের জন্য দেখো এখানে যে লিস্টে জায়গা দেওয়া হয়েছে দুধকে হেটেরোজেনাস। এবারে ব্লাডের কথা একটু আলোচনা করি আগে। দেখো, যারা হসপিটালে গেছে এবং ব্লাড নিতে কাউকে দেখেছো তারা দেখতে পাবে যে এই যে ব্লাডের প্যাক থাকে না, এই যে ব্লাডের প্যাক থাকে, এই প্যাকেটের মধ্যে দেখবে যখন ব্লাডটা প্রায় শেষের দিকে তখন নিচের দিকে হয় একটু গাঢ় এবং ওপরের দিকে খুব কিন্তু কালারটা কিন্তু হালকা থাকে, অর্থাৎ রেড কালারটা কিন্তু খুব হালকা থাকে। অর্থাৎ নিচের দিকে ওখানকার ব্লাডের ভেতরকার যে প্লেটলেটসগুলো থাকে, কণাগুলো থাকে, সেগুলো কিন্তু নিচের দিকে থিতিয়ে পড়ে। অর্থাৎ এর সাহায্যেই ডাইরেক্ট বোঝা যায় ব্লাড কিন্তু প্রকৃতপক্ষে আমাদের হোমোজেনাস মিক্সচার নয়, এটা এক প্রকারের হেটেরোজেনাস মিক্সচার। এবার নেক্সটে দেখো কি রয়েছে, অ্যামালগাম রয়েছে। অ্যামালগাম মানে কি? অ্যামালগাম মানে হচ্ছে প্রকৃতপক্ষে তোমার মার্কারির মধ্যে যদি আমি জিঙ্ক বা তোমার কপার এই সমস্ত আদার্স মেটেরিয়ালসগুলো যদি মিশিয়ে দিই তাহলে সেটাকে আমরা অ্যামালগাম বলি। এবার অ্যামালগামের মধ্যে কিন্তু জিঙ্ক অথবা কপার যখন আমরা মেশাই তখন একটা নির্দিষ্ট অনুপাতে মেশানো হয় এবং এক্ষেত্রে সমঘনত্বযুক্ত তোমার এক প্রকারের মিক্সচার তৈরি হয় এবং কণার আকৃতিও কিন্তু অনেক ছোট হয়। এই কারণের জন্য এটাকে আমরা কিন্তু হোমোজেনাস লিস্টে রাখতে পারি। নেক্সট অ্যালয় রয়েছে। অ্যালয় বলতে কি বোঝায়? অ্যালয় বলতে আমরা মূলত যেটাকে সংকর বলি, তাই তো, ধাতু সংকর। আমাদের বাড়িতে বিভিন্ন কাঁসা পিতল রয়েছে, কাঁসা পিতলের থালা রয়েছে। সেই কাঁসা পিতলের থালাতে কি রয়েছে? বিভিন্ন ধাতুর মিশ্রণ, এবং সেই বিভিন্ন ধাতুর মিশ্রণ কিন্তু বিভিন্ন অনুপাতে থাকে এবং সমঘনত্বভাবে থাকে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় মোটামুটি তাদের ঘনত্ব প্রায় সমান থাকে। এই কারণের জন্য অ্যালয় কিন্তু এক প্রকারের হোমোজেনাস মিক্সচার। একই রকমভাবে ট্যাপ ওয়াটার, আমরা যে পানীয় জল খাই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে, সেই ট্যাপ ওয়াটারে কিছু ছোট ছোট যে মিনারেলস রয়েছে সেই মিনারেলসের কণা জলের মধ্যে থাকে এবং সেটাও কণার আকৃতি অত্যন্ত ক্ষুদ্র হয়, অত্যন্ত ক্ষুদ্র, এবং এদের সমস্ত জায়গায় প্রায় সমঘনত্ব থাকে। এই কারণের জন্য ট্যাপ ওয়াটারটাকেও আমরা কি বলি? হোমোজেনাস। এছাড়াও ফিল্টার টি, আমি কিন্তু নর্মাল টি, জাস্ট টিটা ফোটানো হয়েছে সেই টির কথা বলছি না, আমরা সেটাকে আবার ছাঁকনি দিয়ে কী করি? ছেঁকে নিই। ছেঁকে নেওয়ার পরে যে টি তৈরি হয় সেই টিটা কিন্তু যদি ভালোভাবে ছাঁকা হয়, ভালোভাবে ছাঁকার পরে যেটা তৈরি হয় সেইটাকে কিন্তু আমরা কি বলতে পারি? হোমোজেনাস বলতে পারি সেই টিটাকে। কারণ সেক্ষেত্রে যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো কিন্তু সমানভাবে ওয়াটারের সমস্ত লেভেলে কিন্তু সমানভাবে মিশে যায় এবং সেটাকে আমরা কি বলি? হোমোজেনাস। অবশ্যই এখানে আমরা মূলত লাল চার কথা বলছি। ওকে, তাহলে আমরা এখানকার যে লিস্টটা পেয়েছিলাম এই লিস্টের মধ্যে এয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের বায়ু নয়, আমাদের রুমের বায়ু বা পৃথিবীর নিকটবর্তী যে বায়ুমণ্ডল রয়েছে তার বায়ু হোমোজেনাস। মিল্ক অবশ্যই হেটেরোজেনাস, অ্যামালগাম হোমোজেনাস, অ্যালয় হোমোজেনাস,
ট্যাপ ওয়াটার হোমোজেনাস, ব্লাড হেটেরোজেনাস, ফিল্টার টি হোমোজেনাস। তাহলে আশা করি আমাদের এই যে প্রশ্নের উত্তরের মাধ্যমে আমাদের কিছু যে কনফিউশন ছিল সেই কনফিউশনটাও দূর হয়েছে। আজকে আমরা এইটুকুই আলোচনা করব। পরের দিন আমরা কিন্তু এই যে সমস্ত পদার্থগুলো পড়লাম, কম্পোজিট, হোমোজেনাস, এলিমেন্ট, কম্পাউন্ড, কলয়েডস, এদের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে, কিভাবে সম্পর্ক রয়েছে, এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন যে লগুলো রয়েছে সেই লগুলো কিন্তু আমরা আলোচনা করব এবং দেখব এই সমস্ত লয়ের মাধ্যমে যে এরা নিজেদের মধ্যে কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত। এইটুকু অধ্যায়ের যে প্রশ্নগুলো, যে সমস্ত বিভিন্ন পরীক্ষায়, এই সমস্ত অধ্যায়ের প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে বা সাধারণত আসে, সেই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু তোমাদের ক্লাস ওয়াইজ 9, 10, 11, 12 সেই অনুসারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে তোমরা দেখে নিতে পারো।